যাতে জসের ব্যাপারে কোনো ইনফরমেশন পেতে পারে। তখনই মেহুল কারো উপস্থিতি টের পায়। মেহুল আশেপাশে দেখে তো সে একটা ভূত দেখতে পায়। লজিক্যাল আর্মি, তোমরা কি সিনটা দেখে বলতে পারবে ভূতটা কোথায় লুকিয়ে আছে? ভালো করে দেখো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। জসের বেডের নিচে দেখো কারো ছায়া দেখা যাচ্ছে। যখন বাড়িতে কেউ নেই তাহলে ছায়াটা কার? আলিয়া এটা দেখে নেয়। সে জ্যাম্প করে জসের গানের কাছে পৌঁছে যায়, সেটাকে তোলে এবং ভূতটাকে ধরে ফেলে। স্যার, এই জসের গানটা তো খুব ভারী। জস কিভাবে এটা সহজে তুলে নেয়? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই জসটা তো অদ্ভুত মানুষ। আমার ভূতের নামে রাতে ঘুম হয় না আর এগুলো নিয়ে খেলতে থাকে। আলিয়া, ফিরে চলো, কোনো রকমে আমাদের জসকে খুঁজে বার করতে হবে। এরপর মেহুল এবং আলিয়া জসের বাড়ির বাইরে চলে আসে, যেখানে পাইলট হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছিল। স্যার, আমাদেরকে নিচে নিয়ে চলুন। মেহুল এবং আলিয়া হেলিকপ্টারে বসে যায় এবং পাইলট তাদেরকে নিচে ছেড়ে দেয় এবং হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়। আলিয়া, আমি পাশের পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করছি, ততক্ষণে তুমি মার্কেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। কোনো ইনফরমেশন পেলে আমাকে কল করবে। এরপর মেহুল এবং আলিয়া নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়ে যায়। মেহুল পুলিশ স্টেশন পৌঁছে যায়। পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ তিনটে চোরকে মারধর করছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। প্রথম লোকটা বলছে, আমি কালকে রাতে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তাই মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছিল, তাই আমি ডাক্তারের কাছে পট্টি বাঁধতে চলে গেছিলাম, আমি চুরি করিনি। দ্বিতীয়জন বলে, আমি কালকে রাতে অন্য শহরে গেছিলাম, এই দেখুন সেই ট্রেনের টিকিট। তৃতীয়জন বলে, আমার তো হাতটা ভেঙে আছে, আমি কি করে চুরি করব? এটা শুনে মেহুল বুঝে যায় যে তিনজনের মধ্যে কে মিথ্যা বলছে। কিন্তু লজিক্যাল আর্মি, তোমরা কি বুঝতে পারলে? ভাবো ভাবো। তৃতীয় লোকটা মিথ্যা কথা বলছে, কারণ মন দিয়ে দেখো তার প্লাস্টারটা তার জামার উপর দিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এই প্লাস্টারটা আসল নয়, খালি উপর থেকে লাগানো হয়েছে। এই লোকটা মিথ্যা কথা বলছে এবং পুলিশকে বোকা বানাচ্ছে। মেহুল তখনই লকআপের মধ্যে যায় এবং সেই লোকটার প্লাস্টারটা খুলে দেয়। দেখো ইন্সপেক্টর, এই লোকটা বোকা বানাচ্ছিল, এর হাতটা ভাঙা নয়। বাহ স্যার, আপনি তো অনেক জিনিয়াস। কিন্তু আপনি কে? আমি ডিটেকটিভ মেহুল। আমি আমার বন্ধু জস দ্য ঘোস্ট হান্টারের ব্যাপারে ইনফরমেশন নিতে এসেছি। ডিটেকটিভ মেহুলের নাম শুনেই পুলিশটা তখনই মেহুলকে স্যালিউট করে। স্যার, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, আজ আপনাকে দেখেও নিলাম। বলুন, আমি কি সাহায্য করতে পারি? তারপর মেহুল ইন্সপেক্টরকে পুরো ঘটনা খুলে বলে। স্যার, আমি তো জসের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু কিন্তু আজকে এই গোলদারি দোকানের বাইরে একটা বেনামি গাড়ি ছিল, আমরা সেটাকে পুলিশ স্টেশনের পেছনে রেখে দিয়েছি। এরপর পুলিশ এবং ইন্সপেক্টর তখনই পিছনের দিকে যায়, যেখানে সেই গাড়িটা রাখা ছিল। আরে, এটা তো জসের বাইক। মেহুল জসের বাইকটাকে ভালো করে চেক করে এবং তখনই পুলিশওয়ালাটার সাথে মার্কেটের দিকে রওনা হয়, যেখানে পুলিশ এই বাইকটা পেয়েছিল। পুলিশ স্টেশন থেকে মার্কেট যাওয়ার জন্য তিনটে রাস্তা ছিল। প্রথম রাস্তাটা গৌতম নগর দিয়ে যায়, কিন্তু সেখানে মেলা ছিল। দ্বিতীয় রাস্তা বিজয়নগর দিয়ে যায়, কিন্তু সেখানে একটা ব্রিজ নিচে পড়ে গেছিল, তাই রাস্তা বন্ধ আছে। এবং তৃতীয় রাস্তাটা সবচেয়ে শর্টকাট, কিন্তু মাঝে একটা বড় পুকুর আছে। তিনটে রাস্তা ছিল। ভাবো ভাবো লজিক্যাল আর্মি। প্রথম এবং দ্বিতীয় রাস্তা দিয়ে যাওয়া তো সম্ভব নয়, তাই মেহুল এবং ইন্সপেক্টর তৃতীয় রাস্তা নেবে, কারণ নদীটা পার হওয়ার জন্য সেখানে অনেক নৌকো রাখা আছে। মেহুল একটা পুলিশওয়ালাকে তার গাড়িটা আনার জন্য বলে দেয় এবং নৌকো করে নদীটা পার হয়ে যায়। মেহুল এবং ওই ইন্সপেক্টরটা দোকানের কাছে পৌঁছে যায়, যেখানে পুলিশ জসের বাইকটা পেয়েছিল। সেখানে সব দোকান খোলা ছিল। স্যার, এই জায়গাতে আমরা জসের বাইকটা পেয়েছিলাম। ইন্সপেক্টর, যতগুলো দোকান আছে সবগুলোর তল্লাশি নাও। এরপর মেহুল এবং ইন্সপেক্টর দোকানের মধ্যে তল্লাশি নিতে শুরু করে। মেহুল এবং পুলিশওয়ালারা অনেকক্ষণ ধরে দোকানগুলোর তল্লাশি নেয়, কিন্তু তারা কোনো ইনফরমেশনই পায় না। মেহুল কিছুই বুঝতে পারছিল না যে জসের বাইকটা মার্কেটে কি করে পৌঁছে গেল। তারপর জস কোথায় গায়েব হয়ে গেল। দোকান থেকে বাইরে বেরোনোর পর মেহুল সেখানেই দাঁড়িয়ে পড়ে যেখানে জসের বাইকটা রাখা ছিল। মেহুল তার পুরো ফোকাস লাগিয়ে চারিদিকে দেখতে শুরু করে। মেহুলের একটা দোকানে সন্দেহ হয় এবং সে বুঝতে পারে এই দোকানে কোনো গন্ডগোল আছে। তোমরা কি বলতে পারবে মেহুল এমন কি দেখে নিল যাতে সে বুঝে গেল? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, পাশের দোকানের চাতালে লাল লাল রক্ত দেখা যাচ্ছে। এখান থেকেই মেহুলের তার উপর সন্দেহ হয়। মেহুল সেই কার্নিশটার কাছে যায় এবং একটা স্টুলের সাহায্যে সেখানে উঠে যায়। সেখানে রক্তের অনেকগুলো দাগ ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো কারো রক্ত মনে হচ্ছে। মেহুল দেরি না করে তখনই রক্তের স্যাম্পল নেয় এবং তার গাড়ির কাছে পৌঁছে যায়।
আমাকে সবার আগে এই স্যাম্পেলগুলো ডক্টর সঞ্জনার কাছে পৌঁছাতে হবে। মেহুল ডক্টর সঞ্জনার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে মেহুল আলিয়াকে কল করে। আলিয়া, আমি ডক্টর সঞ্জনার কাছে যাচ্ছি, তুমিও ওখানে জলদি করে চলে আসো। এরপর মেহুল খুব স্পিডে তার গাড়ি চালায় এবং কিছুক্ষণের মধ্যে ডক্টর সঞ্জনার ল্যাবের কাছে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা কোনো একটা ইম্পর্টেন্ট প্রজেক্টে কাজ করছিল। ডক্টর সঞ্জনা, জলদি করে এই রক্তটা ডিএনএ টেস্ট করুন, আমার এখনই এটার রিপোর্ট চাই। মেহুল, আমি একটা এখন ইম্পর্টেন্ট রিসার্চ করছি, তুমি কিছুক্ষণ আরাম করো, ততক্ষণে আমি করে দেবো। না ডক্টর সঞ্জনা, আমার বন্ধু জস হঠাৎ করে গায়েব হয়ে গেছে, আমার এখনই এই ব্লাডটার রিপোর্ট চাই। মেহুলকে সিরিয়াস দেখে ডক্টর সঞ্জনা তখনই ব্লাডটাকে টেস্ট করতে শুরু করে। কিছুক্ষণ পরে রিপোর্টটা তৈরি হয়ে যায় এবং ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে এই ব্লাডটা জস দ্য ঘোস্ট হান্টারের। এটা শোনা মাত্র মেহুল খুব ভয় পেয়ে যায়। ইম্পসিবল, জসকে কে মারতে পারে? নিশ্চয়ই এতে ভূতের রক্ষকদের হাত থাকবে। এরপর মেহুল বিনা দেরি করে তখনই ল্যাব থেকে বাইরে বেরোতে শুরু করে। ডক্টর সঞ্জনা মেহুলকে আওয়াজ দেয়, কিন্তু মেহুল ডক্টর সঞ্জনার আওয়াজ শুনে না এবং তার গাড়ি করে জেলের উদ্দেশ্যে রওনা হয়। তাহলে সিকিউরিটি গার্ডই বলতে পারে যে ভূতের রক্ষককে ছাড়ানোর জন্য কে তাকে টাকা দিয়েছিল। মেহুল জোরে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে যায়। তখনই গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে। আমাকে এখনই ওই জায়গাতে নিয়ে চলো যেখানে মেয়েটা তোমাকে পয়সা দিয়েছিল। আর ওই জায়গাটা জঙ্গলে, আর ওই মেয়েটা আমাকে পয়সা নেওয়ার জন্য ওখানেই ডেকেছিল। ওই জায়গাটা জঙ্গলে হোক বা মঙ্গলে, আমাকে এখনই ওখানে নিয়ে চলো। তারপর মেহুল সিকিউরিটি গার্ডটাকে নিয়ে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই মেয়েটা সিকিউরিটি গার্ডটাকে টাকা নেওয়ার জন্য ডেকেছিল। এই হাবিলিটা তো অনেক পুরনো লাগছে। স্যার, ওই মেয়েটা এই হাবিলিটার ভেতরেই থাকে। আমার তো খুব ভয় লাগছে, আমি তো হাবিলির ভেতরে যাব না। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হবে না। এরপর মেহুল এবং সিকিউরিটি গার্ড হাভেলির ভেতরে প্রবেশ করে। হাভেলিটা অনেক ভয়ানক ছিল এবং সেখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মেহুল জোরে জোরে চিৎকার করে। মেহুলের আওয়াজ শুনে একটা মেয়ে সেখান থেকে বাইরে আসে। ওই মেয়েটা তো সেই মেয়েটাই যার সাথে জসের দেখা হয়েছিল। মেহুলের সাথে সেই সিকিউরিটি গার্ডটাও ছিল যাকে ওই মেয়েটা টাকা দিয়েছিল। ওই মেয়েটা পুরো ব্যাপারটা বুঝে যায় এবং তখনই সেখান থেকে পালাতে শুরু করে। মেহুল তার পিছু করে, কিন্তু একটা রুমের ভিতরে গিয়ে সেই মেয়েটা গায়েব হয়ে যায়। মেহুলের রুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ওই মেয়েটা কোথায় লুকিয়ে আছে। তোমরা কি বলতে পারবে ওই মেয়েটা কোথায় লুকিয়ে আছে? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, সামনে লাগানো একটা পর্দা নড়ছে, যেখানে পাশেই লাগানো পর্দাটা মুভ করছে না। এবার এটা কিভাবে সম্ভব? যদি হাওয়ার জন্য পর্দা নড়তো তাহলে একটা নয় দুটো পর্দায় নড়তো। অর্থাৎ ওই মেয়েটা পর্দার পিছনে লুকিয়ে আছে। মেহুল সেই মেয়েটাকে ধরে ফেলে। সত্যি করে বলো তুমি কে, আর তুমি আমার বন্ধু জস দ্য ঘোস্ট হান্টারের সাথে কি করেছো? আমি রজনী। কি হয়েছে জসের সাথে? ও তো আমার বন্ধু। বেশি নাটক করো না, সত্যি করে বলো তুমি এবং ভূতের রক্ষক মিলে জসের সাথে কি করেছো? তো রজনী বলে যে ভূতের রক্ষক তার মা এবং সে জসের ব্যাপারে কিছুই জানে না। তো লজিক্যাল আর্মি এবার কি করবে মেহুল? এবং ভূতের রক্ষক জসের সাথে কি করেছে? রজনী কি মেহুলকে সাহায্য করতে পারবে জসকে ছাড়াতে? দেখবো আমরা পরের এপিসোডে।